আমার কাছে যেটা মনে হয় সরকার এটি আক্ষরিক অর্থে বড় কোনো বিষয় দিয়ে আড়াল করার চেষ্টা করছে। প্রথম যে বিষয়টা আড়াল করার চেষ্টা করছে সেটা হলো এই যে ভারতের সাথে যে 10টা অসম চুক্তি হলো, বিশেষ করে ট্রেন বা রেলের যে চুক্তিটা, এই চুক্তিটা কিন্তু কমপ্লিট একটা অসম চুক্তি। এবং ভারতের সাথে যে 10টা MOU হয়েছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেখানে আমাদের জনগণ কিন্তু সম্পূর্ণ ডার্কি, আমাদের জনগণ কিন্তু এই বিষয়টা কোনোভাবে কোনো কিছুই জানে না। তাহলে এটা অন্য দেশ যদি হতো তাহলে সরকারকে বাধ্য করতো যে আপনি এই $10 বিলিয়ন কোথায় রেখেছেন, অথবা আপনি আমাদেরকে কেন ভুল তথ্য দিলেন বা কেন মিথ্যা তথ্য দিলেন, অথবা আপনি এই $10 বিলিয়ন এখন আপনি বলছেন মিথ্যা তথ্য, আসলে আপনি $10 বিলিয়ন পাচার করেছেন এবং আপনাদেরকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয় যে এই দুইটা ইস্যুকে ধামা দেওয়ার জন্য, স্বাভাবিক করার জন্য এই কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলনের আদালতের মাধ্যমে একটা নাটক সাজিয়েছে বা সাজানোর চেষ্টা করা হয়েছে। এদের যে স্টুডেন্টদের যে কোটা প্রথা চালু করার জন্য যে আন্দোলন হচ্ছে, এবং একই সাথে শিক্ষকদেরও একটা আন্দোলন হচ্ছে, যে এই দুটি আন্দোলন সরকার পরিকল্পিতভাবে করছে কিনা। এটি অনেক বিশ্লেষক এটা বলার চেষ্টা করছে যে এটা সরকার পরিকল্পিতভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যে সরকার কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে কিনা। আপনি যদি আমাকে একজন বিশ্লেষক হিসেবে জিজ্ঞাসা করেন, আমি সহজভাবে বলবো যে আমার কাছে যেটা মনে হয় সরকার এটি আক্ষরিক অর্থে বড় কোনো বিষয় দিয়ে আড়াল করার চেষ্টা করছে। প্রথম যে বিষয়টা আড়াল করার চেষ্টা করছে সেটা হলো এই যে ভারতের সাথে যে 10টা অসম চুক্তি হলো, বিশেষ করে ট্রেন বা রেলের যে চুক্তিটা, এই চুক্তিটা কিন্তু কমপ্লিট একটা অসম চুক্তি। এবং ভারতের সাথে যে 10টা MOU হয়েছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেখানে আমাদের জনগণ কিন্তু সম্পূর্ণ ডার্কি, আমাদের জনগণ কিন্তু এই বিষয়টা কোনোভাবে কোনো কিছুই জানে না, যে এই চুক্তিতে কি আছে বা আমরা কি পেলাম, ভারত কি পেল, অথবা আমরা কি দিলাম এবং আমরা ভারতের কাছ থেকে কি নিলাম। ভারতের সরকার কিন্তু ভারতের জনগণের কাছে এটা প্রকাশ করেছে বাংলাদেশের সাথে যে MOU হয়েছে, যে চুক্তি হয়েছে, এবং ভারতের জনগণ কি পাচ্ছে বা কি পেতে যাচ্ছে। এটি আসলে গণতন্ত্র, যেটা ভারত গণতন্ত্র ফলো করছে। কিন্তু আমাদের দেশে যেহেতু গণতন্ত্র নাই, আমাদের দেশে জনগণকে যদি এটা প্রকাশ করা হয় তাহলে এটা গণবিপ্লব, গণবিস্ফোরণ হয়ে যেতে পারে। এই জন্য সরকার সম্পূর্ণ কিন্তু ডার্কে রাখছে এবং অন্ধকারের ভিতরে রাখছে। যদিও এই চুক্তিগুলো পার্লামেন্টে আলোচনা করার কথা, আমাদের সংবিধানের 145 এবং 145 এতে আলোচনা করার কথা, কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোনো আলোচনা আমরা দেখি না। তারপরেও চুক্তি যেহেতু হয়ে গিয়েছে, MOU যেহেতু হয়ে গিয়েছে, সমঝোতা স্মারক যেহেতু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাদের জনগণের এটি জানার অধিকার আছে, কারণ দিস ইজ এ পাবলিক ডকুমেন্ট। পরে সরকার, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা আড়াল করার চেষ্টা করছে। সরকার ভাবছে এটা যদি প্রকাশ পেয়ে যায়, যেহেতু এটা অসম চুক্তি, তাহলে সেই ক্ষেত্রে একটা গণবিপ্লব, গণবিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটে যায় কিনা। আরেকটি যে বিষয় আমার কাছে যেটা মনে হয় হাসিনা আক্তার, সেটা হলো যে সরকার আরেকটা বিষয় ঢাকা দেওয়ার চেষ্টা করতে পারে। সেটি হলো আপনার হয়তো খেয়াল আছে, এর আগে ডক্টর ফরাস উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, উনি একজন আওয়ামী বুদ্ধিজীবী নামে পরিচিত বা আওয়ামী বুদ্ধিজীবী নামে খ্যাত। উনি কিন্তু বলেছিলেন যে আমি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে এমন তথ্য জানি, যে তথ্য প্রকাশ পেলে একটা গণবিপ্লব হয়ে যেতে পারে এবং আমিও অ্যাসাসিনেটেড হয়ে যেতে পারি। এই ধরনের সে আশঙ্কা প্রকাশ করেছে। তখন সবাই ধারণা করছিল যে তাহলে কি এমন বিষয়, যে বিষয়টা সিপিডিও কিন্তু ওই ধরনের একটা ইন্ডিকেশন দিয়েছিলেন এবং দেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও ওনারা খোলাসা করে কোনো কিছু বলেন নাই। এখন এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি সেটা হলো যে গত পরশুদিন বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্ট এটি একটা এক্সটার্নাল যে ট্রানজাকশন হয়, এই ট্রানজাকশনের একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংক এতদিন যেটা বলে আসছে যে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, মানে ফরেন কমার্স অ্যাকাউন্ট, আমি আপনাকে একটু বোঝাই এবং আপনার বোঝার সুবিধার্থে, দর্শকদের বোঝার সুবিধার্থে, সেটা হলো যে আমাদের যে বিদেশি যে ট্রানজাকশন গুলো, এক্সটার্নাল যে ট্রানজাকশন হয়, এটাকে বলা হয় ফরেন কমার্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট হলো দুইটা অ্যাকাউন্ট মেনটেন করতে হয়। যারা বিজনেস করে বা বিজনেসের সাথে যারা জড়িত তারা কম বেশি জানে যে বিজনেস অ্যাকাউন্ট যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, এবং এই বিজনেস অ্যাকাউন্টের সাথে আরেকটা লিঙ্ক অ্যাকাউন্ট থাকে যেটাকে বলে সেভিংস অ্যাকাউন্ট। আমাদের বাংলাদেশেরও ফরেন কমার্স অ্যাকাউন্ট যেটা আছে, সেখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট।
এই সাধারণত যে সমস্ত বিদেশি লোন গুলো বা বিদেশি গ্রান্ট গুলো আমরা পাই সেটা এই সেভিংস অ্যাকাউন্টে আগে জমা হয়, পরে এই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা বিজনেস অ্যাকাউন্টে যায় এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো দৈনন্দিন যে খরচ মানে যেটা ইনকাম এক্সপেন্ডিচার হয় সেটা এই কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়। সরকার গত 2 বছর ধরে আমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট এটা কিন্তু ডেফিসিট ছিল মানে মাইনাস ছিল বা ওডি অ্যাকাউন্ট বলে বা নেগেটিভ অ্যাকাউন্ট, কিন্তু সরকার এটাকে বলেছে যে তার এটা প্লাস অ্যাকাউন্ট, সারপ্লাস অ্যাকাউন্ট। এবং সরকার যে গত জুলাই থেকে মার্চ এটার যে বাংলাদেশ ব্যাংক যে স্টেটমেন্ট দিয়েছিল সেখানে বলেছিল যে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে $2.2 বিলিয়ন সারপ্লাস আছে। কিন্তু এখন যেটা ইকোনমিক বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং আমাদের সালমান এফ রহমান উনিও দেখলাম একটা বক্তব্য বলেছে, ভিডিওতে বলেছে যে আমাদের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি বলছে যে ইপিবি বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর সাথে সমন্বয়হীনতার কারণে কিছু আমাদের এক্সপোর্টের যে আয় এই আয়ের গড়মিল হয়েছে। গড়মিল হওয়ার ক্ষেত্রে উনি ব্যাখ্যা দিয়েছেন, আমাদের সালমান এফ রহমান যে ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে অনেক সময় কাপড় গার্মেন্টস এর কাপড়গুলো যারা ক্রেতা ওরা পাঠিয়ে দেয়, দিয়ে বলে যে তোমরা কাপড়টা কেটে ওই বোতাম লাগিয়ে কলার লাগিয়ে বা অন্যান্য যেগুলো কাজ করার পরে তোমরা ফিনিশ প্রোডাক্ট হিসেবে পাঠাও। সালমান এফ রহমানের বক্তব্য অনুসারে যে কাপড়গুলো যেটা আসছে ফ্রি বা ওরাই কাপড়গুলো পাঠিয়ে দিচ্ছে, এই কাপড়গুলো যখন ফিনিশ প্রোডাক্ট হিসেবে পাঠানো হচ্ছে তখন কাপড় এবং এই ফিনিশ প্রোডাক্টের যে চার্জ এইটাকে ভ্যালুয়েশন হিসেবে ধরা হচ্ছে, যার কারণে এইটার আমাদের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ওরা যেটা বলছে যে এক্সপোর্ট থেকে যে আয় এই আয়ের একটা ডেভিয়েশন হচ্ছে। কিন্তু এই পর্যন্ত এবং এই ডেভিয়েশনটা হচ্ছে 2015 সালের পর থেকে, 2015 থেকে এই 2024 গত 9 বছরে আমাদের $274 বিলিয়ন এক্সপোর্ট রেমিটেন্স থেকে এসেছে, যেটা আমাদের প্রমোশন যেটা আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তথ্য দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে না, আমি তো $374 বিলিয়ন আমার অ্যাকাউন্টে ঢোকে নাই, আমার অ্যাকাউন্টে ঢুকেছে $311 বিলিয়ন। তার মানে যে $63 বিলিয়ন আমাদের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এদের সাথে ডেভিয়েশন হচ্ছে $63 বিলিয়ন। এবং এটা গত 9 বছর ধরে কিন্তু এটা ক্যারি ফরওয়ার্ড করে যাচ্ছে এবং এনবিআরও কিন্তু এই তথ্যগুলো প্রকাশ করছে। তার মানে অ্যাজ ইফ এই $63 বিলিয়ন আমাদের এক্সপোর্ট থেকে আয় হয় নাই, বাট এটা আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বলছে আয় হয়েছে, বাংলাদেশ ব্যাংক বলছে আমরা টাকা পাই নাই। ওয়ারাজ বাংলাদেশ ব্যাংক যে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা প্রকাশ করে প্রতি মাসে সেখানে কিন্তু তারা আপনার এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে স্টেটমেন্ট এই এস্টিমেট মানে $374 বিলিয়ন যে তথ্য, এই তথ্যটাকে স্ট্যান্ডার্ড ধরে কিন্তু তারা প্রকাশ করছে। এখন যে সরকার যেটা ডক্টর ফরাসউদ্দিন সাহেব আসলে এটা বলতে চেয়েছিলেন, এখানে দেখা যাচ্ছে যে এখন তারা আমাদের যে সালমান এফ রহমান বলেছে এটা সংশোধন আমরা করেছি এবং এখানে $23.4 বিলিয়ন একটা ডেভিয়েশন এখন দেখা যাচ্ছে। এবং এই $23.4 বিলিয়ন ডেভিয়েশনটা যখন হচ্ছে তখন ফাইনালি আমার $9.26 বিলিয়ন এই যে হাসিনা আক্তার যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের কথা বললাম বা সেভিংস অ্যাকাউন্টের কথা বললাম, এটা এখন $9.26 বিলিয়ন এটা নেগেটিভ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। তার মানে নেগেটিভ অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে তার মানে $9.26 বিলিয়ন আমার কাছে কোনো না কোনো স্টেক হোল্ডার, কোনো না কোনো পাওনাদার বা কোনো না কোনো দেশ আমার কাছে এই টাকাটা পাবে। কিন্তু সরকার বাংলাদেশ ব্যাংক গত 2 বছর ধরে এটাকে সারপ্লাস অ্যাকাউন্ট হিসেবে দেখিয়েছে এবং গত মার্চেও এটি $2.20 বিলিয়ন সারপ্লাস হিসেবে দেখিয়েছে। তার মানে এখন যেহেতু এই এপ্রিলে যে স্টেটমেন্টটা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে না, আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তাদের এই তথ্যগত ভুলের কারণে এটা আমাদের ভুল হয়েছে, কিন্তু এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট আসলে $9.26 বিলিয়ন এটা ডেফিসিট অ্যাকাউন্ট। তার মানে আপনি যদি এরপরে যদি কোনো লোন পান, আমাদের প্রধানমন্ত্রী চায়না গিয়েছে, চায়নায় যাওয়ার পর যদি চায়না যদি বলে যে আপনাকে $10 বিলিয়ন বাজেট সহায়তা প্রদান করা হলো, তাহলে হাসিনা আক্তার এটা কিন্তু এই অ্যাকাউন্টে জমা হবে, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে জমা হবে। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে জমা হলে এই $9.26 বিলিয়ন কিন্তু নিয়ে নিবে। এই $9.26 বিলিয়ন এটা নিয়ে নিলে তখন এটা জিরো হবে,
এরপরে $9.26 বিলিয়ন থেকে যেটা বেশি হবে সেটা সারপ্লাস অ্যাকাউন্ট হবে, এবং এই সারপ্লাস দিয়ে তখন আপনি অন্য অন্য পেমেন্ট গুলো পরিশোধ করতে পারবেন। তার মানে সরকারের পক্ষ থেকে যে রিজার্ভে যে হিসাব করা হলো চারটা, যেটা আপনি দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। একটা হচ্ছে গ্রস রিজার্ভ, যে নেট রিজার্ভ, আরেকটা যে BPM 6 মেথডে, IMF এর BPM 6 মেথডে একটা হিসাব, আরেকটা হলো বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব। তো বাংলাদেশ ব্যাংকের যে নিজস্ব হিসাব, তাতে গত পরশুদিন তারা বলেছে $26 বিলিয়ন আছে, আর BPM 6 মেথডে IMF এর যে হিসাব, সেখানে তারা বলেছে $20 বিলিয়ন, এবং বাংলাদেশ ব্যাংক বলেছে আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ আছে $16 বিলিয়ন। যদিও আক্ষরিক অর্থে $16 বিলিয়ন কিন্তু ছিল না, এটি IMF, ADB, AIIB এবং কোরিয়া, এই চারটা জায়গা থেকে আরো $3 বিলিয়ন মতো তারা লোন পেয়েছে। এই লোন অ্যাড হয়ে আগে যেটা ছিল 12+, এখন সেটা হচ্ছে $15+ বিলিয়ন। এটা বাংলাদেশ ব্যাংক গত 3 দিন আগেও বলেছে। কিন্তু এখন এই ব্যালেন্স অফ পেমেন্ট প্রকাশ পাওয়ার পরিপ্রেক্ষিতে হাসিনা আক্তার এই যে $9.26 বিলিয়ন, এটা তো আমার অলরেডি দেনা হয়ে আছে। তার মানে এই টাকাটা কিন্তু আমার ব্যবহারযোগ্য রিজার্ভ না। তার মানে এই 9.26 বা $10 বিলিয়ন মতো এই ব্যবহারযোগ্য, মানে এই রিজার্ভটা যদি আপনি, মানে এই দেনাটা যদি আপনি বাদ দেন, তাহলে আক্ষরিক অর্থে $5.5 থেকে $6 বিলিয়ন আমার ব্যবহারযোগ্য রিজার্ভ আছে। এই কথাটা আসলে ডক্টর ফরাসউদ্দিন সাহেব বলতে চেয়েছিলেন, CPD বলতে চেয়েছিলেন, এবং আমাদের যে ইন্ডিয়ান যে অনলাইন পত্রিকা তারা বলেছিল হ্যাকিং হয়েছে। তার মানে হ্যাকিং বলতে এই যে $9.26 বিলিয়ন বা $10 বিলিয়ন মতো, এইটা একটা গড়মিল। এটা কিন্তু আক্ষরিক অর্থে আমার কাছে এই টাকাটা নাই। তার মানে বাংলাদেশ ব্যাংকের যে হিসাব, আপনার বোঝার সুবিধার্থে, দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার্থে, $26 বিলিয়ন খাতা কলমে আছে, কিন্তু 9.26 বা $10 বিলিয়ন এটা কিন্তু আমার ব্যবহারযোগ্য না, কারণ এটা কেউ না কেউ আমার কাছে পাবে। এইটা ঢাকা দেওয়ার জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন, সরকার একটা প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছে এবং আদালতকে ব্যবহার করছে, যেখানে প্রধান বিচারপতির বক্তব্য অনেকটা রাজনৈতিক বক্তব্য এবং আদালতের বক্তব্য কিন্তু অনেকটা রাজনৈতিক বক্তব্য। তার মানে আদালতকে সরকার ব্যবহার করছে। এবং আপনি যদি দেখেন যে সমস্ত ছাত্র আন্দোলন করছে, এই ছাত্রদের একাংশ, মানে কিছু নেতা কিন্তু বলছে আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বের সমর্থন চাই না। মানে তারা ইনডাইরেক্টলি বলেছে যে বিএনপি বা জামাত আমাদের আন্দোলনের সমর্থন করুক, এইটা আমরা চাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে, যে সরকার অবৈধ, যে সরকার অসাংবিধানিক, যে সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে, তাহলে সেই সরকারের কাছ থেকে আপনি কোটা প্রথা চালু করবেন, তাহলে আপনাকে যদি অন্য রাজনৈতিক নেতৃত্ব বা বিরোধী নেতৃত্ব যদি আপনাকে সহায়তা করে, সমর্থন করে, তাহলে আপনাদের তো 1 নম্বর টার্গেট থাকা উচিত এই সরকারকে ক্ষমতাচ্যুত করা। আপনি কোটা প্রথা আপনি চালু করবেন যে সরকার নিজেই অবৈধ, নিজেই অসাংবিধানিক, এবং তার কাছে আপনি চাচ্ছেন, এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্ব বা বিরোধী রাজনৈতিক সমর্থক যদি আপনাকে সমর্থন করে, আপনাদের একাংশ বলছে আমরা এই সমর্থন চাই না। তার মানে এর অর্থ হচ্ছে এদের ভিতর সরকার বা সরকারের এজেন্ট ঢুকে আছে, এবং তারা কিন্তু এই কাজগুলো করে মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে ভারতের যে ট্রেনের যে চুক্তি বা ভারতের যে 10টা অসম চুক্তি, এবং সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের এই বিষয়টা এখন একটা সমাধান করে সরকার ভেবেছিল যে হঠাৎ করে যদি শোনে, বাংলাদেশের জনগণ যদি শোনে যে $10 বিলিয়ন আমার নাই, তার মানে এই একটা ইস্যু নিয়ে অনেক দেশে মানুষ কিন্তু বিস্ফোরিত হয়ে রাস্তায় নেমে যেতে পারে, এবং শেখ হাসিনাকে বলতে পারে যে $10 বিলিয়ন কোথায়, আপনি যেভাবে পারেন আপনি এনে দেন। কারণ আপনি যখন কোন চোরকে যদি আটক করেন, তখন দেখেন পুলিশ বা জনগণ তাকে মারে, পিটায় বলে তুই টাকাটা কোথায় রেখেছিস, তুই টাকাটা আমার সামনে এনে হাজির কর। তাহলে এটা অন্য দেশ যদি হতো তাহলে সরকারকে বাধ্য করতো যে আপনি এই $10 বিলিয়ন কোথায় রেখেছেন, অথবা আপনি আমাদেরকে কেন ভুল তথ্য দিলেন বা কেন মিথ্যা তথ্য দিলেন, অথবা আপনি এই $10 বিলিয়ন এখন আপনি বলছেন মিথ্যা তথ্য, আসলে আপনি $10 বিলিয়ন পাচার করেছেন এবং আপনাদেরকে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয় যে এই দুইটা ইস্যুকে ধামা দেওয়ার জন্য, স্বাভাবিক করার জন্য এই কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলনের আদালতের মাধ্যমে একটা নাটক সাজিয়েছে বা সাজানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, এখানে যদি সরকারের যদি হেল্প থাকে, সরকারের যদি ইন্ধন থাকে, এবং সরকারের যদি গোয়েন্দা সংস্থা এজেন্টরা যদি এদের ভিতরে ঢুকে যদি এই আন্দোলনটাকে ছড়িয়ে দেবার চেষ্টা করে,
এটাই যে আপনাকে যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংকের যে $10 বিলিয়ন হাসিনা আক্তার, 1 বিলিয়ন মানে 10,000 কোটি টাকা, 10 বিলিয়ন মানে 1 লক্ষ কোটি টাকা। তার মানে 1 লক্ষ কোটি টাকা এটা আপনার এখন হাওয়া হয়ে গিয়েছে। তার মানে আপনি আগে যে জিডিপির হিসাব দিয়েছেন, আপনি যে ডিভ্যালুয়েশনের হিসাব দিয়েছেন, আপনি যে মুদ্রাস্ফীতির হিসাব দিয়েছেন, আপনি যে আমাদের অন্যান্য গ্রস প্রোডাক্ট নেট প্রোডাক্টের হিসাব দিয়েছেন, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি যে সমস্ত আগের যে সমস্ত ইন্ডিকেটর আপনি উল্লেখ করেছেন, সেই সমস্ত ইন্ডিকেটর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। মানে আমার এটা ভাবতে অবাক লাগছে হাসিনা আক্তার যে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব তারা জনগণকে নিয়ে একটা ইস্যু নিয়ে তারা কেন রাস্তায় নামছে না, কেন মাঠে নামছে না। আমরা ছোট ছোট ইস্যু নিয়ে পশ্চিমা বিশ্বে যেখানে প্রধানমন্ত্রী পদত্যাগ করে, সরকার পদত্যাগ করে, সেখানে এত বড় একটা ইস্যু সরকার এটা হজম করার জন্য, সরকার এটাকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য কোটা আন্দোলনটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। এবং আপনি দেখবেন যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে শেখ হাসিনা আবার একটা সংবাদ সম্মেলন করবেন, করে বলবেন যে ঠিক আছে, তোমাদের দাবি দেওয়া কি কি আছে, তোমাদের যারা নেতৃবৃন্দ আসো আমি গণভবনে তোমাদের সাথে চা বিস্কিট খাই কথা বলি, কথা বলে বলবে যে ঠিক আছে আমি সংস্কার করার একটা উদ্যোগ নিলাম এবং আমি তোমাদের এটা সংস্কার করব। এটি একটা নাটক, মহানাটক, এবং এই নাটক মঞ্চস্থ। ধন্যবাদ। মানে স্টুডেন্টরাও এই ফাঁদে পড়ে গেছে, মানে শিক্ষার্থীরাও বা যারা আন্দোলন করছে তারাও এই ফাঁদে বা বিভিন্নভাবে গুছিয়ে মাঠে নেমেছে। আবার পুলিশের আচ্ছা হাসিনা আক্তার, দেখেন যে আপনার চ্যানেলে এর আগে আমি যে এটার আইনগত বা সাংবিধানিক ব্যাখ্যা আমি বলেছিলাম যে এই যে কোটা মানে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া এটা অসাংবিধানিক আমি বলেছিলাম। মানে সর্বশেষ আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষক, উনিও কিন্তু দেখেন আমাদের সাথে এক সুরে কথা বলেছেন এবং উনি বলেছেন যে আমি গত 30 বছর ধরে সংবিধান পড়াই, আমি সংবিধানের কোথাও আমি সংবিধানে মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া লাগবে এই কথাটি কোথাও বলা নেই। এবং উনি আরো অ্যাড করেছেন যে যদি মুক্তিযোদ্ধাদেরকে বেনিফিট দিতে হয়, হেল্প করতে হয়, সম্মানিত করতে হয়, সেখানে সংবিধানের 15 ধারাতে এটি সাম্যের কথা বলা আছে, তাদেরকে সম্মানের কথা ওই যে বলা আছে। এবং উনি এটিও বলেছেন এবং এটিও বলেছেন যেটা অবশ্য আপনার আগের একটা টক শোতে আমি বলেছিলাম, সেটা হলো দেখেন 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন, তখন কিন্তু কোটা বিরোধী আন্দোলনের নেতারা আদালতে গিয়েছিল, হাইকোর্টে রিট করেছিল। তখন কিন্তু হাইকোর্ট বলেছিল যে এটা সরকারের বিষয়, এটা আদালতের কোনো বিষয় না। ওই ক্ষেত্রে তখন কিন্তু রিটটা খারিজ করে দেওয়া হয়। তাহলে একই আদালত আবার 2024 এসে কে বা মানে এক পক্ষ এটা রিট করলো, সেই রিটটা গ্রহণ করলো, এই ক্ষেত্রে বলছে যে সরকারের এই আদেশটা অবৈধ। তার মানে আপনি আদালতে দেখেন দ্বৈত আচরণ। একই আদালত 2018-তে বললো যে এটা সরকারের বিষয়, এটা আদালতের কোনো বিষয় না। তাহলে 2024 সালে এমন কি হলো যেটা আদালতের বিষয় হয়ে গেল, এটা সরকারের বিষয় হলো না। তার মানে এখানে আদালতকে ব্যবহার করা হচ্ছে এবং অতি দুঃখের বিষয় বা অতি দুঃখের সহিত আমি আপনাকে জানাচ্ছি যে আদালত ব্যবহৃত হচ্ছে। আমি একজন আইনজ্ঞ হিসেবে আমার এটা বলতে কষ্ট হচ্ছে যে আদালতও সরকার দ্বারা ব্যবহৃত হচ্ছে। এটি দুঃখজনক, এটি অনাকাঙ্ক্ষিত এবং এটি একটা গণতান্ত্রিক দেশে এটা কোনোভাবেই আশা করা যায় না।